নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা আসব সেটি হলো গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। এটি একাদশ শ্রেণীর একটি বিশেষ চ্যাপ্টার বা বিশেষ অধ্যায়। তো আমরা এখানে আলোচনা করব গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করব। এখন একথা আমরা সকলেই বুঝি যে গ্যাসের অণুগুলো এতটাই ক্ষুদ্র বা এতটাই ছোট, তাদের দিকে দেখতে পাওয়া সম্ভব নয়। এখন সেই যাদের দেখতে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত গ্যাসের অণুগুলিকে নিয়ে বা তাদের গতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো প্রথমত জানতে হবে যে গ্যাসের অণুগুলো গতিশীল কিনা জানতে হবে। এখন তাদের তো আমরা দেখতে পাই না, তারপরে তারা আদৌ স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে, সেটা আমাদের ক্ষেত্রে দেখার কোনো সম্ভব নয়। কারণ অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের দিকে দেখতে পাওয়া সম্ভব নয়। তো তাহলে কি করে বুঝবো যে গ্যাসের অণুগুলো গতিশীল? তার কয়েকটা যুক্তি থেকে আমরা জানি, ঘরের এক কোণে যদি একটি ধূপ জ্বালাই বা ক্লোরিন গ্যাস রাখি, কিছুক্ষণের মধ্যেই সেই ধূপের গন্ধ বা ক্লোরিন গ্যাসের গন্ধ ঘরের মধ্যে বা ঘরের বিভিন্ন চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন গ্যাসের অণুগুলো গতিশীল বলেই কিন্তু ওই ক্লোরিন গ্যাসের গন্ধ বা ধূপের গন্ধ বা অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ সেটা ছড়িয়ে পড়তে পেরেছে। তারা গতিশীল বলেই। যদি গতিশীল না হতো, যদি স্থির হতো, তাহলে তারা এক জায়গায় সীমাবদ্ধ থাকতো। দ্বিতীয় কথা, আমরা জানি গ্যাস চাপ দেয়। গ্যাসের অণুগুলো যদি স্থির থাকতো তাহলে গ্যাসের চাপ দেওয়ার কোনো প্রশ্নই থাকতো না। তাহলে গ্যাসের অণুগুলো গতিশীল বলেই তারা পাত্রের দেওয়ালে ধাক্কা দিয়েছে। এই পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়া মানে বল প্রয়োগ করা, তার ফলেই চাপের উদ্ভব বা চাপের সৃষ্টি হয়েছে। এই দুটো কারণ থেকে, এই দুটো যুক্তি থেকে আমরা এটা বুঝতে পারি যে গ্যাসের যে অণুগুলোর কথা বলা হচ্ছে, সেই গ্যাসের অণুগুলো গতিশীল। এখন গতিশীল মানে তারা কিভাবে গতিশীল, তারা কীরকমভাবে গতিশীল, সেটা তো আমাদের পক্ষে দেখা বা সম্ভব নয়। কারণ সেরকম কোনো যন্ত্র আজ পর্যন্ত আমাদের হাতে নেই যে গ্যাসের অণুগুলোকে আমরা দেখতে পাব। তো কিছুটা ধারণা দেওয়ার জন্যে উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রাউন একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি ফুলের পরাগ রেণুগুলো, পলেন গ্রেনস, পরাগ রেণুগুলোকে নিয়ে তিনি মিহি করে গুঁড়ো করলেন। গুঁড়ো করে একটি পাত্রে জল নিয়ে সেই ফুলের পরাগ রেণুগুলোকে ওই পাত্রের মধ্যে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে তিনি একটি মাইক্রোস্কোপ নিয়ে খুঁজতে লাগলেন ওই যে পরাগ রেণুগুলো কোথায় গেল, পরাগ রেণুগুলো কোথায়, ওই জলের মধ্যে যে ছড়িয়ে দেওয়া হলো তারা কোথায় গেল খুঁজতে লাগলেন। তো খুঁজে দেখতে দেখতে তিনি দেখলেন, দেখে তিনি অবাকও হয়ে গেলেন যে ফুলের যে পরাগ রেণুগুলো ছিল, পরাগ রেণুগুলো তারা কেউই ওই জলের মধ্যে স্থির অবস্থায় নেই। তারা একেবারে একটা বিশৃঙ্খল অনিয়মিত গতি লিড করছে। এই যে গতি, তারা কখনো ওপরে উঠছে, কখনো নিচে নামছে, কখনো এদিকে যায়, কখনো ওপরে উঠছে, কখনো নিচে নামছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো এদিকে আসছে, কখনো এদিকে আসছে, কখনো এদিকে, এইভাবে তাদের মধ্যে একটা অনিয়মিত বিশৃঙ্খল গতি লক্ষ্য করা গেল। এই গতিটা উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রাউনের নাম অনুসারে এই গতিটার নাম দেওয়া হয়েছে ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন। এই ব্রাউনীয় গতির যদি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই, এই ব্রাউনীয় গতি একেবারে চিরস্থায়ী গতি, এটা অনিয়মিত গতি, এটা স্বতঃস্ফূর্ত গতি। এই ব্রাউনীয় গতির অর্থাৎ প্রত্যেকটা কণা, যে বিভিন্ন কণাগুলো রয়েছে, প্রত্যেকের কিন্তু গতিবেগ ভিন্ন বা প্রত্যেকের কিন্তু গতি ভিন্ন। আচ্ছা, এই ব্রাউনীয় গতি পাত্রের নড়াচড়ার উপর নির্ভর করে। অর্থাৎ যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রটাকে যদি নাড়াচাড়া করা হয়, তাতে ব্রাউনীয় গতি কোনোভাবেই প্রভাবিত হবে না। এবং দেখা গেছে কি না, উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, তাহলে যে ব্রাউনীয় গতির যে কণাগুলো, সেই কণাগুলোর গতি আরও বৃদ্ধি পেয়েছিল। এবং আরও লক্ষ্য করা গেছে, যেগুলো খুব ব্রাউনীয় গতির ক্ষেত্রে যে কণাগুলো বা যে ফুলের পরাগ রেণুগুলো যেগুলো আরও বেশি ক্ষুদ্র, আরও বেশি মিহি হয়েছে বা আরও বেশি ক্ষুদ্র হয়েছে, তাদের গতি বা ক্ষুদ্র কণার গতি তুলনামূলকভাবে বেশি ছিল। এই ধরনের কয়েকটা ধর্ম বা এই ধরনের কয়েকটা বৈশিষ্ট্য ব্রাউনীয় গতির ক্ষেত্রে পাওয়া গেল। অর্থাৎ এটা বলার মূল উদ্দেশ্য, আসলে যে গ্যাসের অণুগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, তারাও কিন্তু একই রকমভাবে একেবারে অনিয়মিত বিশৃঙ্খল একটা স্বতঃস্ফূর্ত গতি তাদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে গ্যাসের অণুগুলো, যাদের নিয়ে মূলত আমাদের আলোচনা, সেই গ্যাসের অণুগুলোর গতি একেবারে অনিয়মিত বিশৃঙ্খল একটা গ্যাসের অণুগুলোর গতি।
তো এদের নিয়ে আমি যখন কোনো কাজ করতে যাব তখন কাজ করতে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে। সেজন্য এক কাজ করা হয়েছে, প্রথমে গ্যাসের গতীয় তত্ত্বের কিছু স্বীকার্য করে নেওয়া হয়েছে, মানে কতগুলো স্বীকার করে নেওয়া হলো যে এগুলো মানুক না মানুক এগুলো গ্যাসের অণুগুলো মেনে চলে বলে ধরে নেওয়া হোক। কি কি না, গ্যাসের অণুগুলো গোলাকার স্থিতিস্থাপক, গ্যাসের অণুগুলোর মধ্যে একটা অণুর আয়তন যে কোনো একটা আয়তন গোটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যে নেই, গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘাত ঘটে সেই সংঘাতটা স্থিতিস্থাপক সংঘাত, গ্যাসের অণুগুলোর গতিবেগ একেবারে 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো গতিবেগের হতে পারে। এই ধরনের কিছু স্বীকার্য গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য করে নেওয়া হলো যে এগুলো গ্যাস মেনে চলে বলে ধরে নেওয়া হলো। গ্যাসের অণুগুলো যে চলাচল করছে, যে অনিয়মিত বিশৃঙ্খল গতিতে চলাচল করছে গ্যাসের অণুগুলো, এখন এই অনিয়মিত যে বিশৃঙ্খল গতি এবং বিশৃঙ্খলতার কারণ হচ্ছে কি না, গ্যাসের অণুগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন কিন্তু তারা ধাক্কার সম্মুখীন, মানে এইভাবে গেল, তাহলে এখান থেকে আবার অভিমুখ পরিবর্তন করলো, মানে এই জায়গাটায় একটা কোনো সংঘাত ঘটলো, আবার এখান থেকে এখানে গেল, তার মানে এখানে নিশ্চয়ই কোনো সংঘাত ঘটেছে, আবার এখান থেকে এখানে এলো, তার মানে এখানে নিশ্চয়ই কোনো সংঘাত সংঘটিত হয়েছে। দুটি পরপর দুটি সংঘাত, এই একটা সংঘাত এই একটা সংঘাত, পরপর দুটি সংঘাতের এই যে মাঝের সরলরৈখিক পথ, এই পথটাকে বলা হয় মুক্ত পথ বা ফ্রি পাথ। এখন দেখেই বুঝতে পারছি যে এই মুক্ত পথ বা ফ্রি পাথ সব ক্ষেত্রে নিশ্চয়ই সমান হওয়া সম্ভব নয়, যখন যেখানে ধাক্কা হবে সেই অনুযায়ী তার মুক্ত পথ বা ফ্রি পাথ হবে। সেজন্য এই মুক্ত পথগুলোর একটা গড় নেওয়া হয়, তাকে বলা হয় গড় মুক্ত পথ বা মেন ফ্রি পাথ বলা হয়। এখন যে গ্যাসের অণুগুলোর কথা বলছি, প্রকৃতপক্ষে এই আমরা পরবর্তীকালে ক্যালকুলেশন করে দেখব গ্যাসের অণুগুলোর গতিবেগ কিন্তু যথেষ্ট বেশি, তা সত্ত্বেও গতিবেগ যথেষ্ট বেশি হওয়া সত্ত্বেও ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওই গ্যাসের অণুগুলো আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দেয় না, কারণ গ্যাসের অণুগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, কারণ তার মাঝে বহুবার সে ধাক্কার বিভিন্ন কণার সঙ্গে, বায়ুর কণার সঙ্গে বহুবার তারা ধাক্কার সম্মুখীন হয়, আর ধাক্কা হলেই তাদের দিক বা অভিমুখ পরিবর্তন হয়ে যায়। এইভাবে বারবার সংঘাতের পরে অবশেষে ওই গন্ধটা, ওই গ্যাসটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে পৌঁছায়। তাহলে এই যে মুক্ত পথের কথা বলছি, মুক্ত পথের দৈর্ঘ্য সবসময় সমান নয়, সেজন্য মুক্ত পথগুলোর একটা গড় নেওয়া হয়, গড় তাকে বলা হয় গড় মুক্ত পথ। এমনি হিসেব করে দেখা গেছে গড় মুক্ত পথকে যদি ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা প্রায় 1/σ² n এর সঙ্গে সমান, এবং এই সিগমাটা হলো যে অণুগুলো আছে সে অণুগুলোর ব্যাস, আর এন হলো প্রতি একক আয়তনে অণুর সংখ্যা হলো এই ছোট হাতের এন। তাহলে এই হলো আমাদের মুক্তপথ এবং গড় মুক্তপথ। আমরা এখান থেকে দেখতে পেলাম যে গড় মুক্তপথ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ল্যামডা = 1/σ²। এবারে গ্যাসের অণুর গতিবেগ, একটু আগেই বলছিলাম গ্যাসের অণুগুলোর গতিবেগ বিভিন্ন বলতে মানে সমস্ত অণুর গতি বিভিন্ন, কারো গতিবেগ C1 আমি ধরছি, কারো গতিবেগ C2, কারো গতিবেগ C3, এইভাবে কারো গতিবেগ ধরা যাক Cn, n সংখ্যক অণু আছে তার গতিবেগ Cn। তাহলে গড় গতিবেগ কত হবে না, গড় গতিবেগ হবে C1 + C2 + C3 Cn/n, এটা হলো গড় গতিবেগ। গ্যাসের অণু ক্ষেত্রে এটাকে বলা হয় গড় গতিবেগ। কিন্তু গ্যাসের অণু গড় গতিবেগের ধারণা থেকে গ্যাসের অণুর গতি সম্পর্কে খুব একটা সঠিক ধারণা পাওয়া যায় না। অর্থাৎ গ্যাসের অণুর প্রকৃত গতি বুঝতে গেলে তার এই গড় গতিবেগ থেকে সঠিক ধারণা পাওয়া যায় না, কারণ গতিবেগ ধনাত্মক ঋণাত্মক দু ধরনের হতে পারে। সেজন্য গড় গতিবেগের ধারণাটাকে খুব একটা কাজে লাগানো হয় না গ্যাসের গতীয় তত্ত্বের জন্য। তাহলে কোন ধরনের গতিটাকে কাজে লাগানো হয় না, গ্যাসের গতীয় তত্ত্বের জন্য যে গতিটাকে কাজে লাগানো হয় তার নাম হচ্ছে আরএমএস গতি। আরএমএস মানে আর ফর রুট মানে বর্গমূল, এম ফর মিন মানে গড়, এস ফর স্কোয়ার। অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল বেগটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কি করে গড় বর্গবেগের বর্গমূল বেগটা পাবো আমরা না, সব বেগগুলোকে বর্গ করতে হবে, C1², C2², C3², Cn², সব বেগগুলো বর্গ করা হলো, বর্গ করে তাদের গড় করা হলো, পরে তাদের বর্গমূল করা হলো, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় আরএমএস গতিবেগ।
এটাই হলো আরএমএস গতিবেগ। এবং এই আরএমএস গতিবেগটাকেই আমরা গ্যাসের গতীয় তত্ত্বের বিভিন্ন অংশে আমরা এই আরএমএস গতিবেগটাকেই কিন্তু ব্যবহার করব। এরপরে আমরা আসবো গ্যাসের চাপের রাশিমালা, চাপের আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় করব। একটু আগেই আমরা বলছিলাম যে গ্যাস কেন চাপ দেয় না, আসলে গ্যাসের অণুগুলো গতিশীল এবং গ্যাসের অণুগুলো গতিশীল হওয়ার দরুন তারা পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় বা সংঘাত হয়। এই পাত্রের দেওয়ালে ধাক্কা দেওয়া বা সংঘাত হওয়া মানে সেখানে বল প্রয়োগ করা, আর প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকেই তো লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তো চাপ বলা হয়, আমরা সকলেই জানি। তো সেই অনুযায়ী চাপ আমরা নির্ণয় করার চেষ্টা করি। ধরা যাক যে গ্যাসের একটা পাত্রে একটা ঘনকাকৃতি পাত্র আছে, ধরা যাক সেই ঘনকাকৃতি পাত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা, সেই ঘনকাকৃতি পাত্রে কি হয়েছে না, পাত্রে যে গ্যাসের অণুগুলি আছে সেই গ্যাসের অণুগুলির ভর হচ্ছে এম, প্রত্যেকটা অণুর ভর সমান, একই অণু একই গ্যাসের অণু, প্রত্যেকটা ভর এম। ওই গ্যাসের অণুগুলোর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর গতিবেগ যথাক্রমে ইউ, ভি এবং ডাব্লিউ, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর গতিবেগ ইউ, ভি, ডাব্লিউ। তাহলে লব্ধি গতিবেগ আমরা পেয়ে যাব সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, লব্ধি গতিবেগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর কথা চিন্তা করি, এক্স অক্ষ বরাবর একটি কণা যার ভর হচ্ছে এম, যার এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে কত না ইউ, সেই এম ভর ইউ বেগ মানে এম ইউ ভর বেগ নিয়ে একটি কণা একেবারে এক্স অক্ষ বরাবর এগোলো, তাহলে গিয়ে কোনো পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা দিল। তাহলে ধাক্কা দেওয়ার পূর্বে তার ভরবেগ কত ছিল এম ইউ। যেহেতু ধাক্কাটা স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন, সেই জন্যে ওই অণুটা এক্স অক্ষ বরাবর গিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা খেয়ে যখন ফিরে এলো তার তখন ভরবেগ কত হলো মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো এম ইউ মাইনাস এম ইউ, এটা হলো ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন হয়ে গেল এম ইউ প্লাস এম ইউ, মানে ভরবেগের পরিবর্তন হয়ে গেল 2m। আমি এবারে বের করবো ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে তাকেই বলে প্রযুক্ত বল। হার কি করে বের করবো, মানে এটা সময় দিয়ে ভাগ করবো। এই যে ধাক্কাটা হলো কত সময় লেগেছে না, গেছে এল দূরত্ব, কারণ ঘনকটার বাহুর দৈর্ঘ্য এল, আবার ফিরে এসেছে এল দূরত্ব, তাহলে সময় কত লাগলো না, সময় মানে 2l দূরত্ব গেছে, কত গতিবেগ নিয়ে গেছে না, আগেই বলা হয়েছে এক্স অক্ষ বরাবর গতিবেগটা ইউ। তাহলে কত তার সময় লাগলো কত না 2l/u। তাহলে ভরবেগের পরিবর্তন পেয়েছি আর সময় পেয়েছি, তাহলে ভরবেগের পরিবর্তনটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ভরবেগের পরিবর্তনের হার বা প্রযুক্ত বল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বা প্রযুক্ত বলটা কত হলো না 2mu হলো ভরবেগের পরিবর্তন, তাকে তার সময়টা দিয়ে ভাগ করো, তার মানে সময়টা কত 2l/uটা উপরে তুলে দিলাম, 2l/uটা উপরে তুলে দিলাম। তাহলে কত হলো 2 কেটে গেল, এলো mu²/l, এটা হলো ভরবেগের পরিবর্তন বা পরিবর্তনের হার বা প্রযুক্ত বল। আমার উদ্দেশ্য চাপ বের করা। চাপ কি, বল বাই ক্ষেত্রফল। যে দেওয়ালে একটা ঘনকের যে কোনো একটা দেওয়ালের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য এল প্রস্থ এল, ঘনকের একটি দেওয়ালের ক্ষেত্রফল l²। তাহলে চাপ কত হবে, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বলটা হলো mu²/l হলো বল, ঘনকের একটি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে l², তার মানে চাপটা হলো mu²/l। এখন এখানে দেখো তাহলে চাপটা হলো mu²/l, এখানে আমি একটি মাত্র অণুকে নিয়েছি, কিন্তু ধরি এই পাত্রের মধ্যে n সংখ্যক অণু আছে, তাহলে সমস্ত দিক বিচার করলে n সংখ্যক যদি অণু থাকে তাদের কারো গতিবেগ u1, কারো গতিবেগ u2, কারো গতিবেগ u3, এরকম বিভিন্ন ক্ষেত্রে গতিবেগ হবে। তাহলে x অক্ষ বরাবর মোট যে চাপ হবে, x অক্ষ বরাবর টোটাল যে চাপ, টোটাল যে প্রেসার px, x অক্ষ বরাবর মোট চাপ px ইজ ইকুয়াল টু কত করবো আমরা না, আমরা লিখবো m/l³ u1² u2² এইভাবে un²। এক্স অক্ষ বরাবর যে অণুগুলো আছে তাদের প্রত্যেকের মোট চাপ। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর তাহলে অনুরূপভাবে আমরা যদি কাজটা করি তাহলে ওয়াই অক্ষ বরাবর চাপটা কত হবে না, ওয়াই অক্ষ বরাবর চাপটা লিখতে পারবো p, কারণ এটা ছিল কি mu²/l³ ছিল,
তাহলে ওয়াই অক্ষ বরাবর চাপটা একই ধারণা অনুযায়ী একই কনসেপ্ট অনুযায়ী হবে m/L/q ইন্টু v1 স্কোয়ার v2 স্কোয়ার এইভাবে vn স্কোয়ার পর্যন্ত হবে এবং জেড অক্ষ বরাবর চাপটা হবে pz সমান m/L/q w1 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার wn স্কোয়ার। এই হলো চাপ, তিনটি অক্ষ বরাবর চাপ বেরিয়ে গেছে একইভাবে। এখন গ্যাস বা গ্যাসের অণুরা যখন চাপ দেবে তখন সব দিকে সমানভাবে চাপ দেবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড চাপটা হবে। অর্থাৎ এই px py আর pz এরা ইকুয়াল, এরা সমান। এটাকে আমি p ধরলাম, তিনটেই যদি সমান হয় তাহলে এটাকে আমি p ধরলাম, px সমান py সমান pz। তাহলে এটা যদি p ধরি তাহলে p সমান আমরা এখান থেকে লিখতে পারি 1/3 অফ px প্লাস py প্লাস pz। কেন লিখতে পারলাম? কারণ এই px মানেও p, py মানেও p, pz মানেও p, তিনটে p বসালে 3p/3 মানে কত হবে? p হবে। এখন এখান থেকে যদি চাপটা বের করতে চাই তাহলে 1/3টা যেমন আছে রইল, সবারই m/L/q আছে, তাহলে সবার থেকেই m/L/qটা কমন নিয়ে নিলাম। আচ্ছা, কমন নিলে সবার প্রথমেরটা যোগ করি, মানে u1 স্কোয়ার v1 স্কোয়ার w1 স্কোয়ার প্লাস সবার দ্বিতীয়টা লাইনটা যোগ করি, মানে u2 স্কোয়ার v2 স্কোয়ার w2 স্কোয়ার যোগ করলাম। এইভাবে আবার শেষেরটা যোগ করি ডট ডট করে দিয়ে, বাকিগুলোর জন্য um স্কোয়ার vm স্কোয়ার আর wm স্কোয়ার সবগুলো যোগ করা হলো। একটু আগেই আমরা লিখেছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারবো 1/3 m/L/q মানে কি? ঘনকটার আয়তন। ঘনকটার আয়তন মানে ভি হলো, এটাকে কি লিখতে পারবো আমরা? যে c1 স্কোয়ার, এটা লিখবো c2 স্কোয়ার, এইভাবে cn স্কোয়ার হবে নিশ্চয়ই। এবার এক কাজ করা যাক, এটাকে n দিয়ে ভাগ করে দিই, এটাকে n দিয়ে গুণ করে দিই, তাহলে চাপ p = কি আছে? 1/3 m, ছোট হাতের m মানে একটা অণুর ভর, n মানে অণুর সংখ্যা, একটা অণুর ভরকে অণুর সংখ্যা দিয়ে গুণ করলে এলো মোট ভর, তাহলে মোট ভর বাই আয়তন। এই যে অংশটা আসছে এটা কি না? এটা অ্যাকচুয়ালি CRMS স্কোয়ার। তাহলে গ্যাসের চাপ p সমান আসছে 1/3 m/v মানে গ্যাসের ভর, v মানে গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের ভরটাকে আয়তন দিয়ে ভাগ করলে রো, এটাকে অনেক সময় c স্কোয়ার লেখা হয়, আর CRMSটাকে অ্যাকচুয়ালি আমরা c স্কোয়ারও কখনো কখনো লিখি। তাহলে গ্যাসের চাপ p সমান আমরা যেটা প্রমাণ করে পেলাম 1/3 অফ রো c স্কোয়ার। তাহলে এই হলো গ্যাসের চাপ বা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা আমরা এখান থেকে নির্ণয় করে নিয়েছি। এরপরে আমরা এই আরএমএস বেগের যদি সূত্র বের করে নিতে পারবো এখান থেকে। কি করে পারবো আরএমএস বেগের সূত্র? না, গ্যাসের চাপ p সমান 1/3 রো সি স্কোয়ার আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে সি স্কোয়ার সমান আমরা এখান থেকে পাচ্ছি 3p/রো, তাহলে সি সমান আসছে √3p/রো। তাহলে এটা একটা আরএমএস বেগ নির্ণয়ের একটা সূত্র হলো, সি সমান √3p/রো, এটা আরএমএস বেগ নির্ণয়ের সূত্র। বা এটাকে আমরা আবার অন্যভাবে ভাবতে পারি, 3p, রো মানে তো ঘনত্ব, ঘনত্ব মানে ভর বাই আয়তন করতে পারি আমরা m/v। আর এক মোল গ্যাসের ক্ষেত্রে তো আমরা জানি pv সমান 8t, তাহলে সি সমান আমরা এখানে লিখে দিলাম 3/8t/m, তাহলে সি সমান √3/8t/m। এটাও আরএমএস বেগের রাশিমালা নির্ণয়ের সূত্র, এটাও আরএমএস বেগের রাশিমালা নির্ণয়ের একটা সূত্র দেওয়া হলো। এবারে আসছি আমি এটার পরে যে চাপের সঙ্গে গ্যাসের শক্তি বা গতিশক্তির সম্পর্ক আমরা নির্ণয় করছি। দেখা যাক p সমান 1/3 অফ রো সি স্কোয়ার তো আমরা প্রমাণ করে পেয়েছি। তাহলে p সমান 1/3 অফ রো মানে এটাকে m/v ইন্টু সি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো mc স্কোয়ার সমান 3pv লিখতে পারবো, বা হাফ mc স্কোয়ার সমান লিখতে পারবো 3/2pv, এটা লিখতে পারবো। এমনি গতিশক্তি যেমন হাফ mv স্কোয়ার হয়, তাহলে এখানে
গতিশক্তিকে এটা ই যদি ধরি তাহলে ই সমান 3/2 PV। আসলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর গতিশক্তিই থাকে, গ্যাসের অণুগুলোর কোনো স্থিতিশক্তি থাকে না। কারণ তাদের অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, সেই কারণে তাদের কোনো স্থিতিশক্তিটা নেই বা স্থিতিশক্তি জিরো। সেজন্য গ্যাসের অণুর মোট শক্তি বলতে গতিশক্তিকেই বোঝায়, কারণ স্থিতিশক্তিটা জিরো। এটা গতিশক্তি বা মোট শক্তি বলতে পারি। আচ্ছা, তাহলে বলছে একক আয়তনের ক্ষেত্রে যদি করি তাহলে ভিটা 1, তাহলে ভিটা 1 হলে ই সমান আসছে 3/2 P বা পি সমান আসবে 2/3 P। অর্থাৎ কি না, গ্যাসের চাপটা হলো একক আয়তনে গতিশক্তির 2/3 অংশ, তাই তো? গ্যাসের চাপটা একক আয়তনে গতিশক্তির 2/3 অংশ। এবারে আমরা এটা থেকে 1 মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় করার চেষ্টা করব। 1 মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় করার আমরা চেষ্টা করব। দেখা যাক, একই সূত্র, অর্থাৎ পি সমান কি না, পি সমান 1/3 রো সি স্কোয়ার, 1/3 রো সি স্কোয়ার রয়েছে, বা পি সমান আমরা সি 1/3 রো মানে m/v ইন্টু সি স্কোয়ার, বা একইভাবে যদি আমরা আলোচনা করি তার মানে হচ্ছে mc স্কোয়ার সমান 3PV আসছে, বা এখান থেকে আসছে হাফ mc স্কোয়ার সমান 3/2 PV। হচ্ছে এই হাফ mc স্কোয়ারটা হলো কি না, হাফ mc স্কোয়ারটা হলো গতিশক্তি তার, বা মোট শক্তি বললেও অসুবিধা নেই। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি হয় তখন তো পিভি সমান 8T আমরা জানি। তো পিভি সমান যদি 8T বসাই তাহলে কত হলো না, 1 মোল গ্যাসের যে শক্তি, 1 মোল গ্যাসের শক্তি সেটা হলো কত, 3/2 8T, এবং তার 3/2 8T। এবং এখান থেকে আরও একটা ব্যাপার পরিষ্কার, যে গ্যাসের গতিশক্তিটা তার পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, বা উল্টোটাও বলতে পারি তার পরম স্কেলে তাপমাত্রাটা গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে সমানুপাতিক। এখান থেকে আমরা উষ্ণতার ধারণা মানে কনসেপ্ট অফ টেম্পারেচার পাই, যে তাপমাত্রা হলো এমন একটা ধর্ম যেটা গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ তাপমাত্রা এই ধরনের ধর্ম। তাহলে এটা আমরা পেলাম কি না, 1 মোল যে কোনো গ্যাসের গতিশক্তি হলো কত না, 3/2 8T। এটুকু আমরা জানি যে 1 মোল গ্যাসের মধ্যে অণুর সংখ্যার পরিমাণটা আছে কত না, অ্যাভোগাড্রো সংখ্যক বা এন সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 যার মান, সেই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গ্যাস মোট গতিশক্তি 3/2 8T। তাহলে একটার গতিশক্তি কত হবে, একটার গতিশক্তি ছোট হাতেই ধরি, তাহলে মোট শক্তিটাকে আমাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা মানে 3/2 8T/n, বা এটাকে লেখা হয় ই সমান 3/2 KT, যেখানে কেটা কি না, কেটা হচ্ছে R/n। ঠিক আছে, এই কেটাকে বলা হয় বোলজম্যান ধ্রুবক, এটাকে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট বা বোলজম্যান ধ্রুবক, যেটা সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর, এটার মান 8.314 ইন্টু 10⁻7 সিজিএস পদ্ধতিতে, আর এন হলো অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23। এখান থেকে একটা অণুর গতিশক্তিও আমরা নির্ণয় করে নিতে পেরেছি। আচ্ছা, গ্যাসের অণুদের যে গতিবেগ, গ্যাসের অণুদের যে গতি বা গ্যাসের অণুদের যে গতিবেগ, তো সেখানে একটু আগেই নির্ণয় করেছি যে আরএমএস বেগ, তার আরএমএস বেগ হয় √3RT/n। গ্যাসের অণুদের গড় বেগ মানে অ্যাভারেজ ভেলোসিটি, সেটা হয় √8RT/m পাই, এটা মনে রাখতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি। আর গ্যাসের অণুদের সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ সিএমটা হচ্ছে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ বলতে কোনটা বোঝায় না, বেশিরভাগ গ্যাসের অণু যে বেগ নিয়ে চলে তাকে বলা হয় সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। এই সর্বাপেক্ষা সম্ভাব্য বেগের মানটা হয় √2RT/n। এদের আমরা অনুপাত করে দিতে পারি, এদের আমরা অনুপাত করলে যেটা আসবে √3RT/n √8RT/n পাই, সর্বাপেক্ষা সম্ভব হচ্ছে √2RT/n, বা এটা থেকে যেটা আসবে √3 এখান থেকে 3 ধরনের গতিবেগের আমরা অনুপাত বের করে নিতে পারি। এখন গ্যাসের এই যে গতীয় তত্ত্ব,
এই গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র ইত্যাদি প্রমাণ করে নিতে পারবো। কিভাবে পারবো আমি একদম ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিই। যে পি সমান 1/3 রো সি স্কোয়ার আমরা জানি, তাহলে পি সমান 1/3 রো মানে m/v ইন্টু সি স্কোয়ার, বা আমরা লিখতে পারবো পিভি সমান 1/3 mc স্কোয়ার। যেখানে সি এর কথা তো আমরা জানি, সি সমান √3 3RT/m জানি, বা সি স্কোয়ার সমান 3RT/m, বা এখান থেকে বলতে পারি সি স্কোয়ার সমানুপাতিক টি আমরা পাই। এখন প্রথমে আসি বয়েলের সূত্রের কথায়। বয়েলের সূত্রে কি কি ধ্রুবক? না, বয়েলের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক এবং উষ্ণতা ধ্রুবক। আর যেহেতু উষ্ণতাটা ধ্রুবক, উষ্ণতা বা টেম্পারেচার ধ্রুবক, তাহলে গ্যাসের আরএমএস গতিবেগ মানে সি স্কোয়ারটাও ধ্রুবক। তাহলে এটা পুরোটাই ধ্রুবক। তাহলে বয়েলের সূত্রে আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে কি পুরোটা 1/3 তো ধ্রুবক বটে, অর্থাৎ এখান থেকে আমরা বয়েলের সূত্রে প্রমাণ করে দেবো পিভি সমান ধ্রুবক। কখন? যখন গ্যাসের ভর ধ্রুবক, ভরের কোনো ভর অপরিবর্তনীয়, এবং যেহেতু উষ্ণতা ধ্রুবক সেজন্য আরএমএস বেগটাও ধ্রুবক। এখান থেকে আমরা চার্লসের সূত্র প্রতিষ্ঠা করে নিতে পারবো। কিভাবে পারবো? না, একইভাবে এখান থেকে লিখতে পারবো পিভি সমান 1/3 mc স্কোয়ার। চার্লসের সূত্রে কি কি ধ্রুবক? না, চার্লসের সূত্রে গ্যাসের চাপটা ধ্রুবক, অর্থাৎ গ্যাসের চাপ পি হচ্ছে ধ্রুবক। আচ্ছা, আর কি? না, গ্যাসের ভরটা ধ্রুবক। তাহলে গ্যাসের চাপ আর গ্যাসের ভর যদি ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ভি সমানুপাতিক সি স্কোয়ার। আবার এখান থেকে আমরা জানি কি সি স্কোয়ার সমানুপাতিক টি, অর্থাৎ এখান থেকে পেয়ে যাব ভি সমানুপাতিক টি। অর্থাৎ গ্যাসের আয়তনটা পরম স্কেলে গ্যাসের উষ্ণতার সঙ্গে কি সমানুপাতিক। এটাই চার্লসের সূত্রের মূল বক্তব্য। আমরা এখান থেকে রেনোর চাপের সূত্র প্রতিষ্ঠা করতে পারবো। রেনোর চাপের সূত্র, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? পিভি সমান 1/3 mc স্কোয়ার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, রেনোর চাপের সূত্র প্রতিষ্ঠা করার জন্য রেনোর চাপের সূত্রে কি? না, রেনোর চাপের সূত্রে গ্যাসের আয়তনটা ধ্রুবক, গ্যাসের ভরটা ধ্রুবক। তাহলে গ্যাসের আয়তন আর গ্যাসের ভরটা ধ্রুবক করে কি পেয়ে গেলাম আমরা? পি সমানুপাতিক সি স্কোয়ার। আবার এখান থেকে আগে থেকে কি জানি? সি স্কোয়ার সমানুপাতিক টি, অর্থাৎ কি পাচ্ছি? পি সমানুপাতিক টি। এটা হলো রেনোর চাপের সূত্র। তাহলে এইভাবে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বিভিন্ন যে গ্যাস সূত্রগুলো আছে, তো বিভিন্ন সেই গ্যাস সূত্রগুলোকে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে প্রমাণ করে নিতে পারবো। আমরা অ্যাভোগাড্রো প্রকল্প পড়েছি বা অ্যাভোগাড্রোর সূত্র পড়েছি, যে একই চাপে ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অনুবর্তমান। তো সেটাও প্রমাণ করে দিতে পারবো আমরা এখান থেকে। কিভাবে করবো? না, ধরা যাক দুটো পাত্র রয়েছে, দুটো পাত্রের মধ্যে গ্যাস রয়েছে বা গ্যাসের অণু রয়েছে। এটা এ পাত্র, এটা বি পাত্র। এ পাত্রে যে গ্যাসের অণুগুলো রয়েছে তাদের ভর m1, বি পাত্রে যে গ্যাসের অণুগুলো রয়েছে তাদের ভর m2। এ পাত্রে যে গ্যাসের অণু রয়েছে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা n1, বি পাত্রে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা n2। অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো প্রকল্প বলতে আমাকে এখানে প্রমাণ করতে হবে এই n1 আর n2টা সমান, এখানে প্রমাণ করতে হবে। আচ্ছা, সেটা করবো আমরা পরে। এ পাত্রে যে গ্যাসের অণুগুলো আছে তাদের গতিবেগ c1, বি পাত্রে যে গ্যাসের অণুগুলো রয়েছে তাদের গতিবেগ হচ্ছে c2। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, এ পাত্রে যে গ্যাসটা রয়েছে তার চাপ যদি p1 হয়, p1 সমান লিখতে পারি 1/3 m1 n1 c1 স্কোয়ার। বি পাত্রে যে গ্যাস রয়েছে তার চাপ কত হবে? 1/3 m2 n2 c2 স্কোয়ার লিখতে পারবো আমরা নিশ্চয়ই। তো তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী বলতে চাইছে একই চাপ, অর্থাৎ চাপটা সমান। তাহলে p1 আর p2কে আমি সমান করে দিতে পারবো, একই চাপ যেহেতু বলেছে। তার মানে 1/3 m1 n1 c1 স্কোয়ার সমান 1/3 m2 c2 স্কোয়ার। 1/3টা কেটে দাও, কেটে দিলে আসছে m1 n1 c1 স্কোয়ার সমান m2 c2 স্কোয়ার। ওকে, এটাকে 1 নম্বর বলে দাগ দিয়ে দাও। দ্বিতীয় কথা কি বলছে? একই চাপে ও একই উষ্ণতায় বা তাপমাত্রায়। তার মানে দুটো পাত্রে যে গ্যাস আছে এদের উষ্ণতাও সমান। তাহলে এদের যদি উষ্ণতা সমান হয় তাহলে কি হবে? না, উষ্ণতা সমান হলে তাদের গতিশক্তিটা সমান হবে। তাহলে গতিশক্তি সমান মানে প্রথমেরটা গতিশক্তি কত? হাফ m1 c1 স্কোয়ার গতিশক্তি। এর গতিশক্তি কত হবে? না, এদের অণুগুলোর গতিশক্তি কত হবে? হাফ m2 c2 স্কোয়ার হবে।
দুটো হাফ হাফ বাদ দাও, তার মানে আমি হচ্ছে M1C1 স্কোয়ার সমান M2C2 স্কোয়ার হবে। কেন হবে? কারণ গ্যাসের অণুগুলোর উষ্ণতা সমান বলে গতিশক্তি সমান হয়েছে। এটা 2 নম্বর দাগ দাও। 1 নম্বরটাকে 2 নম্বর দিয়ে ভাগ করো, তাহলে M1N1C1 স্কোয়ার বাই M1C1 স্কোয়ার সমান M2N2C2 স্কোয়ার বাই কি M2C2 স্কোয়ার কাটাকাটি করো, তাহলে আসছে N1 সমান N2, অর্থাৎ অণুর সংখ্যাটা বা প্রতি একক আয়তন অণুর সংখ্যাটা কি সমান হবে। এটা অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোর সূত্র বলছে। তাহলে এই হলো গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বিভিন্ন সূত্রগুলোকে, বিভিন্ন গ্যাস সূত্রগুলোকে আমরা এখানে প্রমাণ করতে পারলাম। এরপরে আমরা আসছি যে বাস্তব যে গ্যাসগুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বা ক্লোরিন, এই বাস্তব গ্যাসগুলো সব সময় আদর্শ বা সমস্ত কন্ডিশনে আদর্শ গ্যাসের সূত্রগুলোকে মেনে চলছে না কেন? আসলে কেন মেনে চলছে না তার কারণ হচ্ছে, মানে ওদের জন্যই তৈরি সূত্র, ওরাই মেনে চলেনি। আসলে তার কারণ হচ্ছে যে বাস্তব মানে গ্যাসগুলোর, আমরা গ্যাসের গতীয় সূত্রগুলো প্রতিষ্ঠা করার জন্যে প্রথমে আমরা কয়েকটা স্বীকার্য ধরে নিয়েছিলাম। তার মধ্যে দুটো স্বীকার্য খুব মারাত্মক ভুল ছিল। কে কে না, প্রথমত একটি স্বীকার্যে বলা হয়েছিল, মনে করা যাক যে একটা গ্যাসের একটা অণুর আয়তন গোটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল বা শূন্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে একটা অণুর আয়তন যত কমই হবে না কেন, তার নগণ্য বা শূন্য প্রথমত কখনোই হতে পারে না। বিশেষ করে যখন উচ্চ চাপ দেওয়া হবে, যখন আয়তনটা খুব কম, তখন কিন্তু একটা অণুর আয়তন বিশেষ করে একটা পাত্রের আয়তনের তুলনায় অবশ্যই তুলনীয়, বা তখন অণুর আয়তনটাকে ধর্তব্যের মধ্যে অবশ্যই আনা উচিত। তাহলে এটা হলো একটা ত্রুটি। দ্বিতীয়ত বলা হলো কি না, গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কিন্তু বাস্তবে যে কোনো পদার্থের অণুর মধ্যেই কি পারস্পরিক কিছু আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। বিশেষ করে যখন গ্যাসটাকে উচ্চ চাপে রাখা হবে, যখন অণুগুলো খুব কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অবস্থায় চলে আসবে, তখন সেই অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল নিশ্চয়ই থাকবে। তাহলে এই যে দুটো ত্রুটি, এর জন্যেই বাস্তব গ্যাসগুলো সমস্ত কন্ডিশনে, সমস্ত অবস্থায় আদর্শ গ্যাসের সূত্রগুলোকে মেনে চলছে না। সেজন্যে পরবর্তীকালে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়াল বাস্তব গ্যাসেদের জন্য একটি সূত্র তৈরি করলেন। সেটা ছিলেন P+A/V² ইন্টু V মাইনাস B সমান RT। এটা 1 মোল গ্যাসের জন্য ছিল, আর N মোলের জন্য ছিল P+AN²/V² বা V মাইনাস NB ইজ ইকুয়াল টু nRT। এটা N মোল গ্যাসের জন্য এরকম একটা সূত্র তৈরি করেছিলেন। তাহলে এই হলো গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী যে বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাসের সূত্রগুলোকে মেনে চলেনি বা কী সমস্যা ছিল, সেটা এখান থেকে পেলাম। এবং যদি খুব চাপটা খুব কম, নিম্ন চাপে তখন গ্যাসের অণুগুলো মধ্যে খুব দূরত্ব অনেক বেড়ে যাবে, তখন কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ তখন করবে। তো আজ এই পর্যন্তই থাক। এটা ইউটিউব চ্যানেলে সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করি। চ্যানেলটি আরও ভিডিও পাওয়ার জন্য সকলকে ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ জানাই।